শুরু করলাম। এটা আমার জীবনে আগে কোনোদিন ট্যুরিজম নিয়ে লেকচার দেই নাই, সো ডোন্ট থিঙ্ক অফ ইট অ্যাজ এ লেকচার। জাস্ট খুব ফাস্ট কিছু আইডিয়া, কিছু চিন্তাভাবনা, সাথে কিছু ইমেজেস বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আমি যতটুকু পেরেছি এটাই। তো ট্যুরিজম তো একটা প্রোডাক্ট অফ আওয়ার সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট বলতে পারি। এটা ইটস এ ভেরি and it's a concept that hasn't been there for a very long time. এটা আসলে লাস্ট 100 years-এই বলা যায়, 100-200 years-এ ট্যুরিজম হ্যাজ ফ্লারিশড। সো এটার আইডিয়াটা কি, যে আমি আমার বাসা বাড়ি থেকে away from my home, I go to a place or a location which is not familiar but has a certain capacity to attract us. It could be many different reasons, বিভিন্ন কারণেই হতে পারে। জায়গাটা নিজস্ব একটা থাকতে পারে, আমরা জানি আমরা কেন যাই, বাট মেইন উদ্দেশ্যটাই হলো ফর রিল্যাক্সেশন, রিক্রিয়েশন, প্লেজার, এনজয়মেন্ট। এইটার জন্যই তো আমরা মেইনলি যাই। এটা অনেক উঁচা, অনেক উঁচা। না, আমাকে দেখা যাবে তো দরকার নেই, তার আমি দাঁড়ায় থাকলে যতটুকু, এটা বসলেও আমার একই হাইট হবে। হ্যাঁ, আমাকে দেখা জরুরি না। হ্যাঁ, সো এখন যেটা হয়, দিস ইজ প্রোভাইডেড বাই আ কমার্শিয়াল অপারেশন অ্যাজ উই নো। হ্যাঁ, সো আমি কিছু ছবি খুঁজছিলাম কক্সেস বাজারের। তো কক্সেস বাজার 1960-র কিছু ইমেজ ইন্টারনেটে পেলাম। কোয়াইট ইন্টারেস্টিং, যে এখানে বিদেশিরা এসে বেশ এনজয় করছে দেখা যাচ্ছে। সো দিস ওয়াজ অ্যান ইন্টারেস্টিং যে কক্সেস বাজার নট নাও বাট ফর আ ভেরি লং টাইম হ্যাজ বিন in our mind as a touristic destination because of the long beach and everything. সো ট্যুরিজম আসলে কিভাবে ইনিশিয়েট করলো এটা নিয়েও একটু কথা বলা দরকার। যেটা অ্যাকচুয়ালি শুরু হয় অ্যাজ আ পিলগ্রিমেজ। পিলগ্রিমেজ বলতে আমরা যেটা মিন করি, মোস্টলি রিলিজিয়াস পিলগ্রিমেজ। সেটা মেইনলি বুদ্ধিস্টদের দিয়ে শুরু, 2000 ইয়ার্স আগে থেকে এইটার শুরু। এবং এটা নিয়ে আসি তাহলে এখানে। হ্যাঁ, সি সি, ওকে। সো দেখা যাচ্ছে এদিক থেকে যা, ওকে ফাইন। সো মেইনলি যে এটার যে সূত্রপাত, যে পিলগ্রিমেজ, এবং পিলগ্রিমেজের কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, বুদ্ধিস্টদের একটা মুভমেন্ট ছিল, মঙ্কদের মুভমেন্ট। সেটাই হচ্ছে যে তার নিজস্ব জায়গা থেকে যে আরেক জায়গায় ধর্ম প্রচার হতে পারে বিভিন্ন কারণে। এবং এটার সাথে সাথে বিভিন্ন ধর্মের যে পিলগ্রিমেজগুলা, আমাদের ইসলামে মক্কা যাওয়ার একটা বড় পিলগ্রিমেজ, উইচ ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট। বা ইভেন হিন্দুদের যেটা আমরা জানি যে কাশি যাওয়া, কাশি, গয়া, এই সমস্ত জায়গাগুলো তো সবসময় পিলগ্রিমেজের জন্য নাম করা। এবং এইটাই ছিল মেইনলি ওয়ান অফ দ্য অ্যাক্টিভিটিস, যখন মানুষ বাড়ি থেকে মানে বাড়ি থেকে যে আরেকটা জায়গাতে একটা ডেস্টিনেশনে যাচ্ছে ফর আ সার্টেন পারপাস অর রিজন, তখন কিন্তু এনজয়মেন্ট বা প্লেজার নাই, ইট ওয়াজ মোর আ পারপাস ড্রিভেন। সিমিলারলি ট্রেডাররাও ছিল, যেমন সিল্ক রুট যদি বলি, সিল্ক রুট ওয়াজ অলসো অ্যান ইম্পর্টেন্ট যেখানে বুদ্ধিস্টরা ওয়ার মুভিং, অলসো ট্রেডার্স ওয়ার মুভিং অ্যালং দিস এন্টায়ার রুট আমাদের এই রিজনে যদি বলি। সো মেইনলি এইটাও একটা ইম্পর্টেন্ট ছিল। এবং এটার সময় যেটা হতো যে প্রথমে তো মানুষ হেঁটে যেত এক জায়গা থেকে আরেক জায়গা, বিকজ সেরকম বাহন ছিল না, বা পরবর্তীতে ঘোড়া, গাড়ি, বিভিন্ন ধরনের যখন ট্রাভেলিংয়ের জন্য বিভিন্ন ধরনের আসলো, বাহন আসলো, সেই সময় তো মানুষ এক ধরনের মুভমেন্ট করলো। বাট এইটার কারণে কিন্তু প্রথম যে আর্কিটেকচারাল স্পেসেসগুলো তৈরি হয়, যেগুলো হলো যে মানুষ যে বসতে পারে, একটু ওয়েট করতে পারে, হ্যাঁ, নিজের খাওয়া নিজেই ক্যারি করতো সেই সময়। তো সেই সময় তো ওইটার একটা ছিল যে জাস্ট আ স্পেস ওয়ার পিপল ক্যান অ্যাকচুয়ালি গ্যাদার টুগেদার, এবং ওখানে একটু বিশ্রাম নেওয়া যায়, এরকম একটা জায়গা। So, আমাদের দেশের কনটেক্সটেও যদি বলি, এটা হচ্ছে আপনার জগৎচন্দ্র মহাজনের পান্থশালা, পটিয়ার কাছে। হ্যাঁ, এবং এগুলা ছিল যে পথিকদের জন্য। সো পথিক ইজ অলসো আ ট্রাভেলার, is a person who's going somewhere, could be for trading, also for different reasons. এবং এইগুলাও কিন্তু খুব ওপেন একটা প্যাভিলিয়ন লাইক স্ট্রাকচার। হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলা ওয়াজ মেবি দ্য ফার্স্ট ইনিশিয়েশন, অর মেবি দ্য ফার্স্ট, যদি বলি ডিএনএ অফ আ ট্যুরিস্টিক ডেস্টিনেশন বা ট্যুরিজমের একটা জায়গা যদি বলি। সো বা একটা ফার্স্ট স্ট্রাকচার দোজ ওয়ার বিল্ট, যেটা হয়তো বা এইটার একটা আমাদের লোকাল কনটেক্সটের কথা যদি বলি। সো মেইনলি এগুলাই একটা ইম্পর্টেন্ট। এই বাসাটা অবশ্য যে জগৎচন্দ্র মহাজনের পান্থশালা, 1334 সাল, মানে প্রায় 100 বছর আগের, বাংলা 1334 সাল, সো অলমোস্ট
নিয়ারলি 98 ইয়ার্সের মতো সময় আগের করা, বাট তার আগে থেকেও তো বিভিন্ন ধরনের স্ট্রাকচার হয়েছে। সো মেইনলি এই ট্যুরিজমের বিষয়টা অ্যাকচুয়ালি ফ্লারিশ করে ইউরোপে। দ্য কনসেপ্ট অফ ট্যুরিজম, দ্য ট্যুরিজম দ্যাট উই ক্যারি অ্যাজ আ আই উড সে colonized idea in a way. সো সেই colonizing আইডিয়াটা যেটা যেটা আমাদের উপর কিছুটা বলতে পারেন চাপানো, কেন বলছি সেটা বলবো। তো এই ট্যুরিজম বেসিক্যালি কমার্শিয়াল ট্যুরিজম যদি বলি, সেটা অ্যাকচুয়ালি শুরু হয় ইউরোপে অ্যারাউন্ড 16th সেঞ্চুরি ওরকম সময়ে। যে তখন যেটা হয় যে মানুষ স্পেশালি অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিজ দে ইউজ টু গো ফর ডিফারেন্ট লোকেশনসে, এবং ওই জায়গাগুলোতে যাওয়াটা was an aristocratic way of understanding going to different places and enjoyment, প্লেজার অ্যান্ড এনজয়মেন্টের জন্য। সো সেটা একটা একটা শুরু বলতে পারি যে ইউরোপের ইয়েতে। এবং পরবর্তীতে যেটা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে বা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ইয়েতে, যে তখন মিডল ক্লাস গ্রো করা শুরু করে, এবং সেই মিডল ক্লাসের তখন একটা এই যে সোসাইটিতে নিজেদেরকে বলতে পারে পলিশড সোসাইটিতে নিজেদেরকে ইনক্লুড করার জন্য দিস ট্যুরিজম ওয়াজ এ মেজর একটা ড্রাইভ, যে ওরা সোশ্যাল ক্লাসে টু গো আপ। তো সেই কারণে বিভিন্ন ধরনের যে বড় বড় সিটিগুলো আছে, যেমন রোমে যাওয়া, ভেনিসে যাওয়া, বা ইভেন ফ্রান্সে ডিফারেন্ট বড় বড় শহরগুলোতে যাওয়া, ভিয়েনা, প্যারিস, দিস ওয়ার দ্য প্লেসেস ওয়ার দ্য ইউরোপিয়ানস ইউজ টু গো অ্যারাউন্ড। এবং তখন সেই সময়ে এই ধরনের অ্যাকচুয়াল কমার্শিয়াল স্পেসেস ওয়ার স্টার্টেড টু গ্রো, যেখানে মেইনলি মানুষজন থাকা শুরু করে। এবং টমাস কুকের নাম আমরা জানি, বহুদিন ধরে টমাস কুক হ্যাজ বিন ইন বিজনেস ফর ডিফারেন্ট রিজন। সো এইটা ওয়াজ অলসো অ্যান ইনিশিয়েশন অফ দ্যাট টাইম, লেটস সে। এবং এই যে কালচারটা শুরু হয়ে যায় ট্যুরিজমের কালচার, নট জাস্ট ইটস নট ইন দি অ্যারিস্টোক্র্যাটিক স্টেট, বাট ইট ওয়াজ অলসো ইন দ্য মিডল ক্লাস ফ্যামিলিজ। এবং পরবর্তীতে যখন আমাদের এখানে ব্রিটিশরা আসে, ইটস ইন দ্য 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, তখন কিন্তু ওরা ইন্ডিয়াকেও একটা, লেটস সে ইন্ডিয়া বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে টার্ন ইনটু দিস commodity where people can actually come and enjoy, to be here and to actually to have this touristic destination and idea. It was always তখনকার সময় যেটা ছিল more cultural, but it was also um, mostly culture based, but also scenic tourismও ছিল, যেমন অ্যালপাইন স্টেট গুলাতে লাইক সুইজারল্যান্ডেও মানুষজন অনেক যেত। সো বলতে পারি যে সিনিক এরিয়াস, কালচারালি রিচ স্পেসেস, এই জায়গাগুলো ওয়াজ মোর প্রিডমিনেন্টলি দেয়ার। সো আমরা একটা কথা শুনি না, হাওয়া বদল, যে মানুষ হাওয়া বদলে যেত, এটা কিন্তু ওই ব্রিটিশ টাইমেই এই এই কনসেপ্টটা শুরু আমাদের এই অঞ্চলে। ব্রিটিশ টাইমেই মানুষজন হাওয়া বদল, স্পেশালি একটু যারা বড়লোক শ্রেণীর, তারা হাওয়া বদলের জন্য নৈনিতাল, দার্জিলিং এই সমস্ত এলাকায় বা যে সমস্ত জায়গাতে সমুদ্রের জায়গাগুলোতেও যেতেন, যে এটা একটা ডাক্তাররাও সাজেস্ট করতো। এবং এই ডাক্তাররা কিন্তু সবাই মোর ফর্মালি এডুকেটেড ডক্টরস, নট আওয়ার কন্টেক্সচুয়াল আয়ুর্বেদিক ডাক্তার না, মেইনলি হচ্ছে ফর্মালি ট্রেইন ডাক্তার, যারা এই একই ট্রেনিংয়ে ট্রেন্ড। সো তাদের কাছ থেকে এই হাওয়া বদলের বিষয়টা আসে, এবং যার কারণে আমাদের যে এরিয়াগুলা মোর সিনিক, সেই জায়গাগুলোতে মানুষের যাওয়ার একটা এক ধরনের নতুন একটা ইয়ে তৈরি হয়। এবং দ্যাট ওয়াজ বেসিক্যালি ইন দ্য লাস্ট 200 years টাইমের মধ্যে। So tourism over the time has definitely flourished. Amra jani je how it has, commercial tourism has become such an important fact. Ebong amra shobai Bilbao effect er kotha jani. Bilbao effect is that one particular building, the Guggenheim Museum, designed by Frank Gehry, in the city of Bilbao, which was never visited by anybody. ওরকম না, মানে শহরটার এরকম কোনো টুরিস্টিক কোনো চার্ম ছিল না, যার কারণে মানুষ ওখানে খুব একটা যেত না। বাট এই এক মিউজিয়াম বানানোর কারণে it has found this new identity as a touristic destination, এবং মানুষ এই শুধু এই বিল্ডিংটার কারণেই বিলবাও সিটিতে যায়। So this is another kind of phenomena. So that when we see that the countries had started to brand their countries and cities as products. So cities became a product. যেখানে through branding you bring in people,
মানুষ আসবে, এনজয় করবে, বিভিন্ন ধরনের ডেস্টিনেশনগুলোকে এখানে ফোকাস করা। সো এটা একটা কমার্শিয়াল অপারেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট। আর আরেকটা বড় জিনিস হলো যে অ্যাজ এভিয়েশন বিকেম মানে মোবিলিটি, মানুষের মোবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, চলাফেরা যত বেশি ইজি হয়ে গেছে, লাইক এখন আমরা উই ক্যান ফাইন্ড ফ্লাইটস অ্যাট এ ভেরি চিপ প্রাইস, লো বাজেট ফ্লাইটস আছে, ডিফারেন্ট টাইপের প্যাকেজ অফার করে ট্রাভেল এজেন্টস। সো মিডল ক্লাস বা অ্যাফোর্ডেবল রেঞ্জের ট্যুরিজম হ্যাজ বিকাম আ মেজর একটা ফিনোমেনা। এবং এই মেজর ফিনোমেনাটা ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইয়ে, যেটার কারণে আমরা এয়ারবিএনবি দেখি। এয়ারবিএনবি ইজ অ্যান ইম্পর্টেন্ট একটা ইয়ে, যেটা is not an entity, it's not a single destination, but it has turned an entire city into a hotel. Could be anywhere. Anybody's house, anybody's residence can be একটা কি বলে আপনার টুরিস্টের জন্য একটা থাকার জায়গা। সো এইটা একটা এক ধরনের ফেনোমেনা তৈরি করছে, which is has an negative effect, যেটা হলো যে যারা লোকাল, যে একটা সিটিতে যারা লোকাল, তাদের জন্য রেন্ট বেড়ে যাচ্ছে, তাদের যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার কথা সেই ফ্যাসিলিটিসগুলো তারা পাচ্ছে না, বিকজ টুরিস্টিক ব্র্যান্ডিং এর কারণে, ইজ অফ ট্যুরিজমের কারণে, there are more people flocking from mostly foreigners coming to the cities, and this এই যে একটা ইনভেশন হচ্ছে, স্পেশালি দ্য cities which are much more prone to tourism. আমাদের দেশে হয়তো বা ওইটা অত সমস্যা না হলেও আমাদের এই শহরগুলা, যেই শহরগুলা অ্যাকচুয়ালি ট্যুরিজমের জন্য নোন, সেই শহরগুলা কিন্তু এই ধরনের একটা ক্রাইসিসের মধ্যে পড়তে পারে, বা পড়ছে না যে তাও না। সো এটা আপনি আমরা খুব রিসেন্টলি এগুলা দেখি যে বার্সেলোনাতে, দ্য লোকাল বার্সেলোনার মানুষজন, নট জাস্ট বার্সেলোনা বা স্পেনে অনেকগুলা সিটিতে, দে আর রিভোল্টিং টুয়ার্ডস ট্যুরিজম, যে আমরা ট্যুরিস্ট চাই না, উই ডোন্ট ওয়ান্ট ট্যুরিস্টস। Tourism is killing Barcelona because মানুষের থাকার জায়গা নাই. Every household is being rented out to Airbnbs for short-term rental. Long-term rental-এ কেউ যেতে চাচ্ছে না, যার কারণে যারা লোকালস তারা আর থাকার জায়গা পাচ্ছে না। এটা হলো একটা। সেকেন্ডলি, যত লোকাল গ্রোসারিজ এবং ছোট ছোট শপস যেগুলা মানুষের, লোকাল মানুষের জন্য কেটার করতো, সেগুলা চেঞ্জ হয়ে এখন সুভিনিয়ার শপস হয়ে যাচ্ছে, বিকজ সুভিনিয়ার্স আর মোর প্রফিটেবল। সো এইগুলোর কারণে সিটি ডুয়েলার্স অ্যান্ড লোকালস আর ফাইন্ডিং ইট ভেরি ডিফিকাল্ট টু অলসো। তোমরা কিন্তু টাইম দেখো কাইন্ডলি, হ্যাঁ, আমি তো বলতে থাকলে বলতে থাকবো। সো এইটা একটা জিনিস যে মানুষ, লোকালরা আর বিং এফেক্টেড। দি আদার থিং ইজ দ্য বায়োডাইভার্সিটি, স্পেশালি যে সমস্ত জায়গাগুলো সিনিক, যেখানে আমরা, এটা যদি ওভার ট্যুরিজম হয়ে যায়, ওভার ট্যুরিজমের কারণে আমরা দেখি বায়োডাইভার্সিটিসগুলা আর বিং এফেক্টেড বিভিন্ন জায়গাতে। আমাদের সেন্ট মার্টিনস আইল্যান্ড, অ্যাজ উই নো, is also already facing a lot of crisis. অনেক আমাদের কোরাল মরে যাচ্ছে, টার্টল যে ইয়ে করতো, সেই টার্টলের যে ইয়েটা সেটা হচ্ছে না। সালান সাহেব একটু চুপ। সো এইটা আর কি, সো এইটা একটা জিনিস যে যখন ওভার ট্যুরিজম হয়ে যায়, এইটার একটা যে মানে আমাদের কতখানি দ্য ব্যালেন্স নিডস টু বি দেয়ার, সেই ব্যালেন্সটা কিভাবে মেনটেন করব আমরা, যে একটা শহরের কতটুকু টুরিস্ট আমরা ঢুকতে দিব, বা কতটুকু দিলে এইটার যে ইকোলজিক্যাল ব্যালেন্স বলি, বা এর যে রিকভারি করার যে একটা সময় বা পরিস্থিতি, সেটা নষ্ট হবে না। তো সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট, হোপফুলি উই ক্যান হ্যাভ সাম ডিসকাশনস অন দ্যাট। Also, of course, we've seen we've done enough in the world where we've really এখন আমরা স্পেসের দিকেও যাচ্ছি। সো এটাও একটা also another kind of tourism that we see, the space tourism, which is already there. এটা তো, as you know, this is a very interesting event. অনেক ধরনের ইয়ে আছে। If you have money, you can always do this. 90-minute Blue Origin আর মানে ওরা ভার্জিনের ওরা অফার করে 90 মিনিটে you'll go up to I think 62 miles or kilometers, মানে মোটামুটি আপনি আর্থের যে লাস্ট অ্যাটমসফিয়ার আর যেখানে শেষ ওই পর্যন্ত, মানে you can only float and then come back 90 minutes, about $250,000 আর ইয়ে অফার করে হলো স্পেস এক্স, নাসা মিলে অফার করে ডিফারেন্ট ইন্টারন্যাশনাল যে স্টেশনগুলোতে, সেটা হলো আই থিঙ্ক অ্যারাউন্ড 60 মিলিয়ন
ডলার্স, আর তার সাথে পার নাইট $33,000 মতো পড়ে পার নাইট টু গো ইনটু দিস। সো এইটাও এখন আরেকটা অ্যাভিনিউ। সো আমরা অত দূর নাই যাই, আমরা আমাদের কক্সেস বাজার নিয়ে থাকি। সো কক্সেস বাজার এটা জাস্ট আমি শুরু করলাম, হোপফুলি বাকিরা উইল ক্যারি অন। সো দিস ইজ হোয়াট কক্সেস বাজার ইজ। আমরা যখন কক্সেস বাজার নিয়ে ভাবি তখন প্রথমে বিচের কথা মনে হয়, 120 কিলোমিটারের লম্বা একটা স্যান্ডি বিচ উইচ ইজ আনইন্টারাপ্টেড, ওয়ান অফ দ্য লার্জেস্ট বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সেটা আমরা উই আর ভেরি ইউনো we hold it very proudly, we own it, but we also in many ways destroy it because of over tourism, I think. So এটা নিয়ে একটা ডিসকাশনের বিষয় আছে। এবং the identity of Cox's Bazar, is it only the beach and the marine drive and কি বলে আপনার যেটা আমাদের রিজার্ভ ফরেস্ট হিমছড়িতে, এটাই নাকি কক্সেস বাজারের আরো অন্য গল্পও আছে? কক্সেস বাজারের হিস্ট্রি, নামটা কক্সেস বাজার সেটাও তো একটা কন্টেস্টেড ইন এ ওয়ে, বিকজ ইটস আ ভেরি কলোনিয়াল আইডেন্টিটি যেটা আমরা এখনো লেগেসির মতো নিয়ে বয়ে বেড়াচ্ছি। সো এটাও একটা বিষয়। এবং এটা যতদূর জানি অ্যাটলিস্ট উইকিপিডিয়াতে এবং মানুষের কাছেও শুনেছি যে নাম নাকি আগে ছিল পালঙ্কি। পালঙ্কি পালঙ্কি, পানোয়া, কিছু মানে এরকম বিভিন্ন ধরনের নাম। সো এইটা সেই নামে যদি যাই তাহলে পালঙ্কির গল্পটা কি সেটা আসলে আমাদের জানার প্রয়োজন। সো পালঙ্কির গল্প দিয়ে যদি শুরু করি তাহলে কিন্তু বিচ আর এই রিজার্ভ ফরেস্ট আর এটাই তখন মেইন চোখের সামনে আসবে না। এটার একটা নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব একটা গল্প, নিজের ন্যারেটিভ যেটা লোকাল মানুষদেরকে নিয়ে। এবং এই গল্পগুলা, এই হিস্ট্রিগুলা, এটার কালচার কি ছিল, যেটা আসলে একেবারেই অলমোস্ট ডেফিনেটলি আছে বাট কোথাও এক জায়গায় লুকিয়ে আছে, এটাকে বার করাটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। সো আমি আর না বাড়াই, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। আমরা হোপফুলি উইল হ্যাভ সাম কনভারসেশনস অন দিস। থ্যাংক ইউ। আমি কবিরকে বলবো এরপরে, কবির তুমি যদি আসো এবং তোমার